আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটির তোমার দ্বিতীয় ক্লাস প্রজেক্ট অ্যালগরিদমের ধারার যে অঙ্কগুলো আছে সেগুলো করা শিখব। আচ্ছা, এর আগের ক্লাসে প্রসেস বক্স, সিদ্ধান্ত বক্স কখন কোনটা ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে জানছিলাম, আর হচ্ছে তোমার আহ, সূত্র থাকলে কি হয় আর একাধিক উত্তর থাকলে কি হয় সেই সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা পাইছিলাম। তো এখানে চারটা ধারা আছে, হ্যাঁ, মূলত চারটা ধারা একদম প্রাইমারি লেভেলের। আসলে এরকমটা একদম হুবহু এরকমটা থাকে না, সংখ্যাগুলো চেঞ্জ করা যায়, কিন্তু প্রসেস মূলত এই চারটা, পাঁচটা, ছয়টা, কয়েকটা করলেই হয়ে যায়, ওই প্রসেসগুলোর মধ্যেই থাকে। আচ্ছা, যেমন এই যে এখানে প্রথম ধারা একটা লেখা আছে, এখানে তোমরা কিছু একটা নোট লিখবা, অর্থাৎ যোগফলের ক্ষেত্রে, ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে ধারার যোগফলকে আমরা সাম দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, সাম মানে হচ্ছে এস, এস সবসময় শুরুতে জিরো হয়, শুরুতে শূন্য হবে। তারপর হচ্ছে তোমার ধারার প্রথম মানকে কে ধারা প্রকাশ করব আমরা, ব্যাস এই দুইটা কথা লেখা রাখবা সাইডে, কাজে দিবে। হ্যাঁ, ওকে। এরপরে আমরা এখন একটা অঙ্ক করব ধারার, এখানে যে অঙ্কগুলো আছে তাদের মধ্যে থেকে একটা অঙ্ক করব। দেখো প্রথমটা করি, এটাকে, এটা কিভাবে কাজ করে সেটা আগে আমি লিখবো, আগে আমি কমপ্লিট ভাবে লিখবো, তারপর তোমাদেরকে বুঝাবো। স্টার্ট। ইনপুট এন, এখানে একটা প্রসেস বক্স বসাবা স্পেসিফিক মানগুলো লেখার জন্য। এস এর মান সবসময় শূন্য থাকে সেটা লেখা আছে, এই দেখো এস এর মান সবসময় শুরুতে শূন্য হয়। আর কে এর মানটা কল করে দিবা, ধারার প্রথম মান। আমি যেহেতু এটা এক নাম্বারটা করতেছি, এক নাম্বারটাতে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 প্লাস এন, তার মানে ধারার প্রথম মানটা কি 1। এরপর আমরা এখানে একটা শর্তের বক্স দিব, সেই বক্সে তোমার কে এর যে মানটা এভাবে লিখবো, প্রিন্ট। আচ্ছা, এটা লিখলাম, এবার বুঝাই, দেখো কিভাবে কাজ করছে। মূলত এটা আমাদের ধারাটা ছিল কি 1 যোগ 2 যোগ 3 এরকম যোগ করতে করতে n পর্যন্ত যাবে। এখন n যে কত নাম্বার সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, ওকে ফাইন, এটা বোঝার চেষ্টা করব। মনে করো যে n এর মানটা আমরা মনে মনে একটা ভাইবা নিলাম যে n এর মানটা 6, n এর মানটা 6, ভালো কথা। দেখো এটা কিভাবে কাজ করতেছে, আমার 6 পর্যন্ত যোগ করতে হবে, 6 পর্যন্ত কি করতে হবে, যোগ করতে হবে।
আগে নরমালি আমরা একটা ফলাফল দেখে নিই। দেখো যদি আমরা 6 পর্যন্ত n এর মানটা, আচ্ছা পরেই দেখব, পরে দেখতেছি। দেখো ফার্স্টে স্টার্ট করলাম, ইনপুট n দিলাম, তারপর দেখো ধারার প্রথম মানটা তাকে কল করে দিলাম, যে ধারার প্রথম মানটা মানে 1, সেই 1টাকে এখানে লিখে দিলাম। এই 1টা নিয়ে সে এখানে আসছে। এখন 1 এর সাথে কার তুলনা হইতেছে? দেখো n এর মানটা 6 ভাবছি মনে মনে, দেখো 6 1। আচ্ছা এই যে শর্ত যেটা দিছি, দেখো কন্ডিশনটা সত্য না মিথ্যা? অবশ্যই কন্ডিশনটা মিথ্যা, কারণ 6টা অলরেডি বড় একের থেকে, তাই না? তো আমি ভুল কন্ডিশন দিছি, তাই মানে মিথ্যা, মানে নিচের দিকে নামবে। আর যদি সত্য হইতো তাহলে এই পাশে যে প্রিন্ট করে দিত। ওকে ফাইন। এখন নিচের দিকে নামছে। এখন দেখো নিচের দিকে নামার ফলে কি হয়েছে, নিচের দিকে 1 নামছে। এখন সাম s এর মান কত? ফার্স্টে 0, রাইট? আচ্ছা তো 0-র সাথে দেখো কত যোগ করতেছে। প্রথম স্টেপে আমাদের এই যে সামটা নির্ণয় করতেছি s প্লাস k, অর্থাৎ s এর মানটা প্রথমে 0, তার সাথে 1 যোগ করলাম, সমান সমান রেজাল্ট কত হইলো? 1। এই যে 1 আসছে, 1 হইলো রেজাল্ট সাম। আচ্ছা এরপরে দেখো কে কত করে বাড়তেছে, এটা লিখলে হবে। আবার যদি কেউ এটা ভুলে যাও, এটা মানে হচ্ছে k প্লাস 1, এখানে k এর মানটা কত করে বাড়তেছে সেটা কল করতে হয়। অর্থাৎ এখানে যদি 1 এর পরে 3 থাকতো, 3 এর পরে 5 থাকতো, তার মানে k এর মান কত করে বাড়তেছে? 2, তার মানে k প্লাস 2 এটা লিখতাম। তারপর যদি 5 5 করে বাড়তো, k প্লাস 5 লিখতাম। যত করে বাড়ে k প্লাস সেটা লিখবা। আবার যদি কমতো k এর মানটা, তাহলে k মাইনাস সেটা লিখতা। আবার যদি গুণ আকারে বাড়তো, যে ফার্স্টে 2, তারপর 4, তারপর 6, তাহলে k গুণন 2 লেখা দিতাম, যে k এর মান দ্বিগুণ করে বাড়তেছে। কথা বুঝতে পারছি? আচ্ছা এখন আমরা যখন k এর মান এক এক করে বাড়ে, তখন আমরা k প্লাস প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এই জন্য আমি মূলত লিখছি k প্লাস প্লাস। আচ্ছা এরপরে দেখো তারপরে যে স্টেপটা মানে k এর মানটা শুরুতে ছিল কত? 1। এই 1 এর সাথে এখন আবার নতুন করে 1 যোগ হলো, অর্থাৎ k এর মানটা এখন কত হইলো? 2। সেই 2টাকে এই যে এখানে 1 যোগ 1, এই 1 1 যোগটাকে নিয়ে এসে আবার এখানে গেল, অর্থাৎ এখন এটাতে 2। এই 2 এর সাথে কার তুলনা হইতেছে? এখন আবার 6 এর তুলনা হইতেছে। এখনো তো কন্ডিশনটা মিথ্যা, তার মানে এখনো সেই রেজাল্টটা কোথায় নামাবে? নিচের দিকে নামাবে। আচ্ছা ভালো কথা, নিচের দিকে নামালো। তো নিচের দিকে যদি নামায়, আগে আমার s এর মান যে সাম যোগফল সেটা ছিল কত? 1, এই যে 1টা লিখলাম। এখন নতুন করে k এর মান কত নিয়ে আসছে সে? 2, তার মানে এখনের যে যোগফলটা সেটা হলো 3। তারপরে দেখো k এর মান আবার 1 বাড়বে, আগে ছিল কত? এই যে 2টা নিয়ে এখন আসছে, তার মানে এখানে 2 যোগ 1, তাহলে আমিও লিখলাম 2 যোগ 1 সমান সমান 3। এখন এই 3 নিয়ে এসে আবার কি করলো? এইখানে আসলো 3। এখন 6 এর সাথে 3 এর তুলনা হচ্ছে, এখনো দেখো কন্ডিশনটা মিথ্যা, তার মানে সে এই 3টাকে এখন পার্স করে আবার এখানে পাঠাই দিল। তাহলে এখানে যদি পাঠায় দেয়, তার মানে দেখো এখন কি হলো, আগে s এর মান যে সামটা ছিল, সেই সামটা কত ছিল? রেজাল্ট 3, এই 3 এর সাথে যোগ হচ্ছে 3। তাহলে এখন s এর মান বা সামের মান যেটা, সেটা হচ্ছে 6। আর k 3 নিয়ে আসছে অলরেডি, আর সাথে আরো 1 বাড়ছে, তাহলে k এর মানটা কত হইলো? 3 যোগ 1 4। সে এই 4 মানটাকে নিয়ে আবার এইখানে গেল, এখানে হয়ে গেল এখন 4। এখনো তো কন্ডিশনটা মিথ্যা, তার মানে সে এখনো কি নিচের দিকে নামলো। তো আগে যে s এর মান যোগফলটা সেটা কত ছিল? 6। আচ্ছা তাহলে সাম এই যে 6 যোগ, এখন নতুন করে k এর মান আসছে 4, তাহলে রেজাল্টটা কত হলো? 10। আর k আগে ছিল k এর মান 4, এখন আরো যোগ হবে 1 5, এই যে 4 এর সাথে এখন 5 যোগ হইলো, 1 যোগ হইলো 5 হইলো, সেই 5টাকে নিয়ে সে আবার এখানে গেল। এখন দেখো 5 এর সাথে 6 তুলনা হচ্ছে, এটাও নো হইলো, নিচে নামলো। তো আগে যেহেতু k এর মান অলরেডি আমার একটা ছিল সাম, দেখো আগে ছিল কত তোমার 10, এই 10 এর সাথে এখন আবার নতুন করে 5 যোগ হলো, তাহলে হইলো মানটা 15, তাই না? আর k এর মানটা দেখো 5 নিয়ে আসছে, আরো 1 বাড়বে, হবে 6। এখান থেকে 5 k এর মান নিয়ে আসছে, মানে এখন এখানে 5, তার সাথে 1 বাড়ছে 6, এই 6টাকে নিয়ে আবার এখানে গেল। এখন দেখো কন্ডিশনটা সত্য না মিথ্যা? এখনো মিথ্যা, কারণ এখনো ওইটা ছোট আর এটা বড় হয় নাই, এখন দুইটা সমান হয়েছে, তার মানে এখনো মিথ্যা। এটাও নিচে নিয়ে নামলো সে, নিচে নামার ফলে দেখো আবার সাম, সেই সাম আগে ছিল 15, সেই 15 এর সাথে এখন আবার 6 যোগ হচ্ছে, তার মানে 21।
আচ্ছা এই 21, তারপর কে এর মানটা দেখো, আগে ছিল 6, মানে যে এখন 6টা নিয়ে আসছে না, তার মানে 6 সাথে কত বাড়বে, 1 বাড়বে, সেই 1 বাড়ার ফলে কি হইলো, 7 হয়ে গেল। সেই 7টাকে নিয়ে আবার এদিক দিয়ে এখানে যাবে। তো এখন দেখো কন্ডিশনটা সত্য হইলো না মিথ্যা হইলো, এখন তো কন্ডিশনটা সত্য হয়ে গেছে। তার মানে এখন সে আর নিচে নামবে না, এখন কোথায় চলে যাবে, এদিকে চলে যাবে। যাওয়ার ফলে এইখানে দেখো প্রিন্ট বা রেজাল্ট, রেজাল্ট কোনটাকে ছাপাবে, সামটাকে ছাপাবে, অর্থাৎ সামের যে ফলাফল সেটা কত, 21। তার মানে উত্তর যেটা প্রকাশ করবে সেটা হচ্ছে 21। বুঝতে পারছি? এই অংশটা তোমাদেরকে বোঝানোর স্বার্থে লেখা হয়েছে, এটা তোমরা পরীক্ষার খাতায় প্রেজেন্ট করবা না, যে আসলে কিভাবে এটা কাজ করতেছে, এই ধারার যে প্রক্রিয়াটা ফ্লোচার্টটা, সেই ফ্লোচার্টটা কিভাবে কাজ করতেছে সেটা বোঝানোর স্বার্থে আমি তোমাদেরকে এই অংশটা লেখা বুঝাইলাম। না হলে এটা তোমাদের লাগবে না, কোনো কাজে লাগবে না, এটা দেখাবাও না। আর যারা একটু দুর্বল আছো তারা সবসময় মনে রাখো এরকম একটা চিহ্ন দিবা, দেওয়ার পরে এখানে তুমি এস প্লাস শুধু কে থাকলে কে লেখা দিলা, আর কে এর মান কত করে বাড়তেছে সেটা লেখা দিবা, তাহলে হয়ে যাবে। সাধারণ গুলোর ক্ষেত্রে যাদের কোনো পাওয়ার টাওয়ার নাই তাদের ক্ষেত্রে তুমি জাস্ট এস প্লাস কে লিখবা, আর কে যত করে বাড়তেছে কে প্লাস তত লেখা দিবা, বা যে কে যদি কমে যায় তাহলে কে মাইনাস তত লেখা দিবা, তাহলেই হবে। আর যারা আরেকটু বুঝতে চাও তারা কথাটা আরেকবার রিপিট করে শুনে নিও, আশা করি বুঝে ফেলবা সহজেই, একদম কঠিন ভাষায় বলি নেই। ওকে, এরপরে তোমার এখানে আমরা একটা জিনিস বুঝাই, হ্যাঁ, শর্টকাটে মনে রাখার জন্য। চিহ্নের ক্ষেত্রে দেখো, চিহ্ন তুমি যেটা বসাবা সবসময় মনে রাখবা প্রথম যে মানটা সেটা যাতে কন্ডিশনটা হয়ে নিচে নামে, এটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য। প্রথমে অবশ্যই অবশ্যই নিচে নামতে হবে। দ্বিতীয় কথা, এই পাশ আর এই পাশ সমান যখন হইব তখনও সেটা যাতে নিচে নামে, এই দুইটা লক্ষ্য রাখবা। লক্ষ্য রাখলে অনেক সময় কন্ডিশনগুলো সহজে পারা যাবে। প্রথম মান, ধারার যে প্রথম মান, অর্থাৎ এই যে এটা এগুলো প্রথম মান না, এই ধারার প্রথম মানটা কোথায় নামবে, এই পাশে যাওয়া যাবে না, ধারার প্রথম মানটা অবশ্যই নিচে নামবে, এটা হলো প্রথম কথা। তারপর তুমি এই যে এখানে যেটা অনুমান করবা সামনে, সেই মানটাকেও নিচে নামাইতে হবে। এই দুইটা টার্গেট লক্ষ্য রেখে কাজ করবা। যেমন আমার এখানেও 6 ছিল, এখানেও 6 ছিল, মানটা কিন্তু এই পাশে যায় নাই, 6টাকে এইভাবে নিচেই নামাইছি, 7 যখন হয়েছে তখন যে সেই পাশে গেছে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, রেজাল্ট মিলাই, এখানে আমাদের উত্তর কত, 21 আসছে না, 1 থেকে 6 পর্যন্ত এক এক করে বাড়ছে না, এগুলো যোগ করে দেখো 21 হবে। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7, করো ক্যালকুলেটারে, দেখো 21। তো এটা তো 1 2 দেখে সহজে পারা গেছে। এখন যদি 123 120 বা 1000 2000 এরকম বড় বড় মানগুলো হইতো তখন কি আর আমরা ব্যবহার করতে পারতাম খাতায় লেখা লেখা? তো এরকম তো অনেক অসংখ্য সংখ্যা যোগ বিয়োগ করা লাগে, তাই আমরা এইভাবে তাদেরকে একটা প্রসেসে ফেলাই দিই যে এবার তুমি ক্যালকুলেশন করতে থাকো। কেউ না বুঝলে ভিডিওটা রিপিট করে শুনে নিয়েন। আচ্ছা, আমি আগে ফার্স্টে সবগুলার ফ্লোচার্টটা আঁকায় দিচ্ছি, তারপরে এই সাইডটা পুইছা এটার অ্যালগরিদমটা লিখে দিব। এরপরে দেখো দ্বিতীয়টা বলতে এটা যদি করতে চাও 2 + 4 + 6 + n, তার মানে ধারার যে প্রথম মান সেটা কত আছে, 2, তার মানে কে এর মান যেটা সেটা হয় প্রথমে 2। ধারার প্রথম মানটা কে দ্বারা প্রকাশ করি, ধারার প্রথম মানকে আমরা কে দ্বারা প্রকাশ করব, তার মানে যে প্রথম মানটা এখানে লিখলাম। এরপরে দেখো এই শর্ত এটাই থাকলো। তারপরে দেখো s + k, স্বাভাবিক সংখ্যা কোনো পাওয়ার টাওয়ার নাই, সবসময় s + k হবে। তারপরে ধারা কত করে বাড়তেছে, 2 2 করে বাড়তেছে, তাহলে k + 2, বাস শেষ, বাকি সব সেম থাকবে। এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম। তার মানে এখন কি হলো, প্রথমে 2 2 এর সাথে একটা তুলনা হবে, নিচে নামবে, আবার ধারার মান 2 বাড়বে, অর্থাৎ 2 থেকে 4 হবে, সেই 4টা নিয়ে যাবে। এভাবে প্রসেস করতে করতে ইয়াস হলে এই পাশে ছাপাই দিবে। এখন যদি এটা করতে বলতো, সেম, মানে কিচ্ছু নাই, জাস্ট এই দেখো 7, ধারার কত করে বাড়তেছে 5, আর কোথাও কোনো চেঞ্জ করব না। যখনই দেখবা স্বাভাবিক সংখ্যা
তখনই এই প্রসেসটা করে দিবা। এরপরে দেখো 3 নাম্বারটা, এটা করব। আচ্ছা 3 নাম্বারটার মধ্যে দেখো 1 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার আছে, তো স্কয়ার আছে। এখন এটা কিভাবে করব? ফার্স্টে ধারার প্রথম মানটা লিখবো, এই জায়গা 1, এই যে 1, ধারার প্রথম মানটা লিখলাম। পরে দেখো এইখানে ফার্স্টে নিচে নামলো, নামার পরে এইবার দেখো 1 স্কয়ার, তাই না? এটারে করলে কি হয় 1 যোগ 2 স্কয়ার, তাই না? তার মানে মানটা কি হলো 5। তারপরে দেখো 3 স্কয়ার যোগ করলে কি হয় তোমার রেজাল্টটা দেখো এখানে 9, তার মানে 1 যোগ 4 যোগ 9, তো আমার সমান সমান হলো 14। বিষয়টা এরকম ভাবে কাজ করতেছে না? আচ্ছা, তো এটার জন্য আমরা কি করবো, এই দেখো কে স্টার কে, এটা লিখে দিব। আর ধারা কত করে বাড়তেছে? 1 1 করে বাড়তেছে, এই যে 1। আমার কে এর মানটা 1, তারপর 2, তারপর 3 সিরিয়ালে বাড়তেছে, তাই কে প্লাস প্লাস দিব, সরি কে প্লাস 1 না, কে প্লাস প্লাস দিব, কে প্লাস প্লাস। আর হচ্ছে তোমার এস এর মানটা দেখো কে স্টার কে দিছি, কে স্টার কে মানে কি কে গুণন কে, অর্থাৎ দেখো কে দুইবার কইরা, এই যে 1 এর উপর স্কয়ার মানে কি 1 দুইবার গুণ অবস্থায়, 2 এর উপর স্কয়ার মানে কি 2 দুইবার গুণ অবস্থায়, এবং এই মানের সাথে এই মান কি হচ্ছে যোগ হচ্ছে, তো এই দেখো যোগ কে গুণন কে, যোগ কে গুণন কে, বারবার এরকম ভাবে প্রসেস করে আগাইতে থাকবে। আমি তোমাদেরকে যদি একটু রেজাল্ট গুলা দেখাই, প্রথমে সে কে 1 নিয়ে নামছে, এই যে কে সমান সমান দেখো তোমার সাম এস এর মানটা নির্ণয় করি, ফার্স্টে 0, তারপরে দেখো যোগ 1 স্কয়ার মানে কি 1 গুণন 1, তাহলে রেজাল্ট আসলো 1। কে আবার কি হইলো 1 বাইরে গেল, কে এর মান এখন 2 হইলো, সে দুইটা নিয়ে উপরে গেল। তারপরে এস আগে তো ছিল 1, 1 এর সাথে এখন আবার কি করতে হবে 2 গুণন 2, দেখো রেজাল্ট মিলছে 5। তারপরে কে এখন হয়ে গেল কত 3, এরপরে দেখো আবার এস আগে ছিল 5 যোগফল, এখন যোগ কইরা 3 গুণন 3, বুঝতেছে? এইভাবে মূলত রেজাল্ট, অর্থাৎ 9 আর 5, কে এর মান হলো এখন এই জায়গায় 14, আর কে এর মান হবে আবার 3 যোগ 1 4, এইভাবে কাজ করতেছে। প্রথমটা যে ভালো করে বুঝছো সে এখন বাকিগুলা ধারা ধীরে 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 বুঝতে পারবা। প্রথমটা বারবার দেখা নিও, কয়েকবার দেখা নিও প্রথমটা। আচ্ছা এরপরে দেখো 1 এর উপরে 1, 2 এর উপরে 2, 3 এর উপরে 3, মানে কে যেটা সেটা পাওয়ার আকারে কাজ করতেছে, কে যেটা সেটা পাওয়ার আকারে কাজ করতেছে। আর এখানে ছিল সবার উপরে স্কয়ার, সেখানে কে এর উপরে কে ছিল না, কিন্তু এইখানে কি কে এর উপরে কে আছে। আচ্ছা তার মানে কে এর উপরে যদি কে থাকে, তার মানে আমরা এখানে কিচ্ছু করব না, জাস্ট ছোট্ট একটা চেঞ্জ করব, এখানে পাও কথাটা লিখবো, পাও মানে পাওয়ার, কে কমা কে মানে কে এর উপরে কে পাওয়ার আকারে বসতেছে, বাস আর কিচ্ছু লিখবো না। সেম ভাবে সেম প্রসেসে আগাইতেছে, কে এর সাথে 1 তো কম্পেয়ার করলো, 1 আর এই যে n কম্পেয়ার করে নিচে নামবে, পাও মানে পাওয়ার, অর্থাৎ কে এর উপরে কে পাওয়ার আকারে বসছে। তারপর কে কত করে বাড়তেছে 1 1 করে বাড়তেছে, কে যদি এখন 2 2 করে বাড়তো আমি ওইখানে কে প্লাস 2 লিখে দিতাম, মানে 1 এর উপরে 1, পরে 3 এর উপরে 3, 5 এর উপরে 5, 2 করে বাড়তেছে কে এর মান, মানে 1 এর পরে 3 গেছে, তো এই যে কে প্লাস 2 লিখতাম। কথা ক্লিয়ার? আর এখানে কে কমা কেই থাকতো। ওকে, এরপর একটু ভিন্নতা আনি। দেখো এগুলো তো সব করানো হইলো, চারটা, তোমরা চারটা ইনস্ট্যান্ট লেখা ফেলো, এগুলো রাইখা দিলেই ফাইসা যাবা, রাইখা দিলেই ফাইসা যাবা। মনে করো যে 2 2 এর উপরে 4 লেখা প্লাস 6 এর উপরে 8 লেখা প্লাস
10-এর উপরে 12 লেখা প্লাস 14-এর উপরে 16 লেখা প্লাস ডট 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 এন। এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন একটা। হ্যাঁ, এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করব খেয়াল করো, কিচ্ছু করা লাগবে না। একটু খেয়াল করো, কে এর উপরে 4 মানে কি পাওয়ার 4 হিসেবে কাজ করতেছে। কে এর মান 2, এর উপরে 4, তারপর কে এর মান 6, 6 এর উপরে 8। পাওয়ারটাকে দেখো, পাওয়ারটা 4 4 করে বাড়তেছে, নিচের যে মানটা সেটাও 4 4 করে বাড়তেছে, তাই না? আচ্ছা, ভিন্নভাবেও বাড়তে পারে, কোনো সমস্যা নাই। যখন দুইটা মান ভিন্ন রকম হবে তখন তোমরা আরেকটা এক্সট্রা শব্দ নিয়ে নিবা, যে কোনো মনের মতো। যেমন পি নিয়ে নিলাম পাওয়ার হিসাবে, পাওয়ারের মান কত ফার্স্টেরটা 4, কে এর মতো কাজ করবে। এই যে আরেকটা ডিজিট নিলাম না, সেটাও কার মতো কাজ করবে, কে এর মতো কাজ করবে। কে যেভাবে যেভাবে করাইছো এই পি এর মানটাকেও সেই একইভাবে করাবা। অর্থাৎ দেখো, প্রথমে লিখলাম কে সমান সমান 1, পি সমান সমান কত লিখছি 4। ওই যে দেখো, সরি, কে সমান সমান 2 হবে যেহেতু ধারার প্রথম মান 2। এই যে কে সমান সমান ধারার প্রথম মান 2 আর পি সমান সমান এই যে পাওয়ারটা 4 লিখলাম। লেখার পরে এখানে তার মানে এখন 2 আছে, 2 এর সাথে n এর তুলনা হচ্ছে, নিচে নামলো। এরপরে এখানে s সমান সমান s প্লাস, এখানে পাওয়ারের বিষয় আছে না, যে একটার উপর একটা পাওয়ার, তো পাও কথাটা লিখতে হবে, পাও কে কমা পি, মানে হচ্ছে কে এর উপরে কে পাওয়ার, পি হচ্ছে পাওয়ার অবস্থা। তারপরে কে কত করে বাড়তেছে, কে বাড়তেছে 4 করে, তার মানে কে প্লাস 4। তারপরে পিও তো বাড়তেছে, পাওয়ারটাও তো বাড়তেছে, তো পাওয়ার কত করে বাড়তেছে 4 করে, অর্থাৎ পি প্লাস 4। এই হলো কথা। মানে একটু চিন্তা ভাবনা ধারা সবগুলো কমপ্লিট করা যায়। দেখো বুঝতে পারতেছো কিনা। আচ্ছা স্যার, আমরা এখন এই ধারাটার ফ্লোচার্ট অ্যালগরিদমটা লেখা দিব। অ্যালগরিদম সবারটা একই রকম থাকবে, তোমরা খাতায় বৈশা বৈশা এই ভিডিও দেখাকালীন পজ কইরা বাকি যে ধারাগুলো ছিল সেগুলো সব সম্পূর্ণভাবে লেখো। ফ্লোচার্ট তো আঁকবা, সাথে অ্যালগরিদমটাও লেখা রাখো, কাজে দিবে। স্টেপ 1, স্টেপ 1 এর মধ্যে তো স্টার্ট প্রোগ্রাম, স্টেপ 2 ওটার মধ্যে ইনপুট নিছি, স্টেপ 3, আচ্ছা এটা প্রশ্নটা সাইডে লেখা রাখি। এটা ছিল 2 এর উপরে 4 প্লাস 6 এর উপরে 8 প্লাস 10 এর উপরে 12 প্লাস ডট 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 প্লাস n। স্টেপ 3 তোমার, স্টেপ 3 তে s এর মান লিখছি যে s ইজ ইকুয়াল টু 0, তারপরে তোমার লিখছি k ইজ ইকুয়াল টু 2, তারপর লিখছি p সমান সমান 4। তারপর স্টেপ 4, সেখানে আমরা কি করছি, ক্যালকুলেশন করছি। ইফ kn, the answer is yes, then go to step 6, or the answer is no, then go to step 5। তারপর স্টেপ 5 লিখবো। স্টেপ 5 এর মধ্যে আমরা যা কাজ করছি সেটা লিখে দিব। তোমার s সমান সমান লিখছি, সাম সমান সমান লেখা, আচ্ছা s সমান সমান s প্লাস, এখানে শুধু s লিখলেও হবে,
আবার সাম লিখলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, তবে এখানে যেটা লিখবা এখানেও সেই একটা কথাই লিখবা, পাও কে কমা কে, তাই না? তো কে কমা পি, ভালো কথা। তারপর হচ্ছে তোমার কে সমান সমান কে প্লাস 4, তারপরে দেখো পি সমান সমান পি প্লাস 4, তারপর স্টেপ 6 প্রিন্ট সাম, তারপর হচ্ছে স্টেপ 7 এন্ড দ্য প্রোগ্রাম। এই হলো তোমার অ্যালগরিদমটা। এরপরে জাস্ট একটা গুণের ধারা আছে, আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা লেখানো। আমি এটা পুছে ফেললাম। সংখ্যাটি পজিটিভ নেগেটিভ নাকি শূন্য তা নির্ণয়, এটা কিভাবে করবা? সংখ্যা যে কোনো একটা হইতে পারে, তাই ইনপুট এন। এরপরে দেখো এখানে একটা এরকম সিদ্ধান্ত বক্স দিবা, সেখানে এন এর সাথে শূন্যের তুলনা করবা। আচ্ছা, আমরা এরকম লিখলাম, আচ্ছা এটা না দিয়ে এটা দিই। আমি জানি না রেজাল্ট কি আসবো, তবে আমি চিন্তা করব। চিন্তা শক্তি বড় শক্তি। এখানে যে শর্তটা লিখছি সেই শর্ত দ্বারা বোঝায় শূন্য থেকে এন এর মানটা ছোট, তার মানে নেগেটিভ, এন হলো নেগেটিভ। শূন্য থেকে যদি এন এর মানটা ছোট হয় তাহলে নেগেটিভ। আচ্ছা, আবার যদি এই পাশেও শূন্য এই পাশেও শূন্য হয় তাহলে তাহলে তো সেটা নোটে পড়তেছে, তাই না? তাহলে তো সেটা ইয়েসে পড়তেছে না। আর যদি ইয়েস হয় তাহলে তো ইয়েস পাশে কি শূন্য হচ্ছে তোমার, না না এটা দিলে হবে না, শর্ত এটা দিলে হবে না, শর্ত আমরা ওইটা দিব। এন বড় তোমার শূন্য ছোট, এটার মধ্যে সুন্দর হইব। দেখো আমরা কি বলতেছি, এন এর যে মান শূন্য থেকে বড় বা শূন্যের সমান, এন এর মানটা শূন্য থেকে বড় আবার শূন্যের সমান, এরকম কথা বলতেছি, তাই না? তো এটা হচ্ছে ইয়েস কন্ডিশন, মানে শূন্যও হইতে পারে শূন্য থেকে বড়ও হইতে পারে। আর নোতে বলবো তাহলে কি শূন্য থেকে কম, মানে এই যে এরকম যদি হয়ে যেত মানটা তাহলে তো সেটা মিথ্যে হয়ে যেত। একটু ভালো করে খেয়াল করো,
যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে কিন্তু সেটা নেগেটিভ সংখ্যা প্রকাশ করে। n এর মানটা 0 থেকে ছোট হয়ে গেলে, n এর মানটা 0 থেকে ছোট হইলে সেটা নেগেটিভ হয়ে যেত না এখানে। আর একটু ক্লিয়ার করি দেখো, এই যেটা দ্বারা কি বোঝায়, 0 থেকে n এর মান বড়, আর নো মানে কি n ছোট 0 বড়, তো নো এর যে পাশটা সেই পাশে প্রিন্ট n, প্রিন্ট n ইজ নেগেটিভ। পজিটিভ হওয়ার তো সুযোগ নাই, যদি n এর মানটা 0 থেকে ছোটই হয়ে যায় তার মানে তো নেগেটিভ। আচ্ছা, আর এই পাশে দুইটা উত্তর আছে, বড়ও হইতে পারে 0 সমানও হইতে পারে। তাহলে আমি এখানে করলাম কি, আরেকটা সিদ্ধান্ত বলছিলাম, সেই বক্সে লিখলাম n ইকুয়াল 0, মানে n এর মান 0 বলেই আমি জোরালো ভাবে বলতেছি। এখন যদি কন্ডিশন আমারটা সত্য হয়, ইয়েস যদি হয়ে যায়, তার মানে n ইজ 0, n ইজ 0। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয়, এই পাশে তো আর নেগেটিভ সংখ্যা নাই, কারণ পজিটিভ হয়েছে দেখা বা 0 হয়েছে দেখা সে এই পাশে আসছে, নেগেটিভ হলে তো ওই পাশে চলে যেত। তার মানে আমি এখানে চোখ বন্ধ করে কি করতে পারবো, লিখতে পারবো n ইজ পজিটিভ। দেখো বুঝতে পারছো কিনা। এবার সবগুলাকে এক জায়গায় কানেক্টরে ফেলাই দিব, এন্ড। আচ্ছা, কাজটা কি হয়েছে, আমি যে শর্তটা লিখছি সেই শর্ত দ্বারা বুঝায় n এর মানটা 0 হইতে পারে, 0 থেকে বড়ও হইতে পারে, মানে পজিটিভ হইতে পারে আর 0 হইতে পারে। আচ্ছা, এই কন্ডিশনটা যদি সত্য হয়, ইয়েস, তার মানে n এর মান 0 আছে আবার পজিটিভ আছে, দুইটা জিনিস উত্তর আছে। আর এই পাশে দেখো, যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যায় তার মানে কি n এর মানটা নেগেটিভ পাশে পড়ে গেছে, তাই আমরা নো এর পাশে প্রিন্ট n ইজ নেগেটিভ লিখে দিছি, যে n এর মানটা নেগেটিভ। আচ্ছা, আর যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে 0 হইতে পারে পজিটিভও হইতে পারে। তো এখন আমরা n বলে দিছি যে n এর মানটা হইলো 0, মানে স্পেসিফিক বলে দিলাম যে n হইলো 0। এখন যদি ইয়েস হয় তার মানে n ইজ 0, আর যদি নো হয় তার মানে তো এখন এই পাশে আর পজিটিভ সংখ্যাটা বাকি আছে, তার মানে n ইজ পজিটিভ। এটার অ্যালগরিদমটা তোমরা নিজেরাই লিখতে পারবা, যেহেতু তিনটা সংখ্যার ছোট বড় অলরেডি প্রথম ক্লাসে দেখানো হয়েছে, আশা করি এটাও পাইরা যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধারার আরো কয়েকটা অঙ্ক বাকি আছে, হয়তো বা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দিয়ে দিব। আল্লাহ হাফিজ।